শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদর্শী সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তুলে ধরবেন বললেন নবনির্বাচিত সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি। হেলিকপ্টার দিয়ে বোম্বিং করার কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু। পলাতক ভূমিমন্ত্রী সই করা চেক দিয়ে প্রায় ২ লাখ টাকা উত্তোলন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাজ্জাদ জহির চন্দন আর সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ কাফি রতন। আজ বুধবার সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যরা এই দুজনকে নির্বাচিত করেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বাঙালিয়ানাকে বলেন, দেশে যে ২৪-এর গণঅভ্যুত্থানে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন না হয় সেদিকটা নিয়ে কাজ করতে হবে। বাম দলগুলো একসঙ্গে হয়ে কাজ করবে বলে তিনি মনে করেন। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তুলে ধরবেন জানিয়ে তিনি বলেন, তবে আওয়ামী লীগ যে ন্যারেটিভে চলেছে, যে প্রতারণা করেছে সেদিকে যাব না। আমরা সবসময়ই মুক্তিযুদ্ধের পক্ষে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় প্যারা কমান্ডো মোতায়েন করতে চেয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছিলেন, হেলিকপ্টার দিয়ে সেখানে বোম্বিং করা হবে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। শেখ হাসিনাকে সেখানে এ কথা বলতে শোনা গেছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলায় আজ ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা। জবানবন্দির শেষ পর্যায়ে ট্রাইব্যুনালকে ৫টি অডিও দেন তানভীর হাসান। এর মধ্যে 4টি অডিও প্লে করা হয়, যার মধ্যে 2টি অডিও শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথনের। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু। এ নিয়ে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮৭। স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন রোগী। তাতে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৮৪১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২,৩৬৫ জন, যা এবছরের সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে ১০,৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৬৫ জনের মৃত্যুও হল সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গু জ্বরে। বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে 4টি ব্যাংক থেকে ১,৭৬,০০,০০০ টাকা তুলে নেওয়ার অভিযোগ। আজ বুধবার চট্টগ্রামে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আটককৃত ব্যক্তি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামেড পিএলসি সহকারী মহাব্যবস্থাপক এজিএম। দুদকের আইনজীবী মোকাররম হোসেন বলেন, সাইফুজ্জামান চৌধুরী সই করা চেকগুলোর আসল কপি সহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ডিএমপি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালালে এসব মিছিল থেকে এখন পর্যন্ত 244 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তা করেছে। আটক নেতাকর্মীদের কাছ থেকে 14টি ককটেল এবং 60টি ব্যানার উদ্ধার করেছে ডিএমপি পুলিশ। আওয়ামী লীগ থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে, মুখ খুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। গত কয়েক মাসে তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতি উত্তপ্ত হলেও নিশ্চুপ ছিলেন তিনি। 1.5 দশক আওয়ামী লীগের সঙ্গে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে, যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে। সম্প্রতি চাউর হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার ভোট লাঙলে পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি। দেশেরই একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটার তালিকায় কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমন কি কোনো ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দেন তবে আশঙ্কা কেন? তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভোটাররা আমাদের ভোট দেবে, আর যদি বিএনপি তাদের ভালো সুযোগ সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে বিএনপিকেও ভোট দিতে পারে, তবে জামায়াতকে ভোট দেবে না। জি.এম. কাদের মনে করেন, আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্যতা বাড়বে আগামী নির্বাচনের। জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি অবস্থিত এই দুটি ভবনের মধ্যে যাতায়াতের জন্য 2 স্তর বিশিষ্ট একটি করিডোর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সরকারি সূত্র থেকে জানা গেছে। সর্বশেষ আওয়ামী লীগের শাসনামলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর করেন। এর 1 মাস পর গত বছরের 5 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয়। সরকারের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসভবনের জায়গা ঠিক করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গত 7 জুলাই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে। স্পিকার ও ডেপুটি স্পিকারের জন্য নির্ধারিত 2টি বাসভবন জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে অবস্থিত। পাশাপাশি অবস্থিত দক্ষিণমুখী লাল ইটের ভবন দুটির মাঝখানে একটি সীমানা প্রাচীর আছে। 2টি ভবনই দোতলা, একই আদলে তৈরি। চারিদিকে সীমানা প্রাচীর ঘেরা, সামনে খোলা জায়গা ও বাগান আছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিস্তৃত বিষয় নিয়ে দেওয়া আক্রমণাত্মক এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে অভিবাসনের মাত্রা কমানোর পক্ষে যুক্তি দিয়েছেন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবারের এই ভাষণে তিনি বিশ্ব নেতাদের তীব্র সমালোচনাও করেন। তার 56 মিনিটের ভাষণটি ছিল বৈশ্বিক এই সংস্থার প্রতি তিরস্কারে ভরা। এমনকি তিনি জাতিসংঘকে বন্ধ করে দেওয়ারও পরামর্শ দেন। গাজায় ইসরায়েলের গণহত্যার মধ্যে মিত্ররা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে পদক্ষেপ নিয়েছে, ভাষণে তার সমালোচনাও করেন ট্রাম্প। তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে বাধ্য করতে তার প্রস্তাবিত অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বানও জানান। গাজা প্রসঙ্গে তিনি ইসরায়েলের অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে বলেন, বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে হামাসকে তাদের বর্বরতার জন্য পুরস্কৃত করছে। ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠীটি যেন সব জিম্মিকে শিগগিরই মুক্তি দেয়, সেই তাগাদাও দিয়েছেন তিনি। নিজেকে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করে যাওয়া ট্রাম্প জাতিসংঘের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত থামাতে তার প্রচেষ্টায় বৈশ্বিক এই সংস্থাটি সহযোগিতা করেনি। তিনি অভিবাসন নিয়ন্ত্রণে তার নেওয়া পদক্ষেপগুলোকে কেস স্টাডি হিসেবে তুলে ধরে বলেন, বিপুল সংখ্যক অভিবাসী পশ্চিমা দেশগুলোর সামাজিক বুনন বদলে দিচ্ছে। এটা থামাতে হবে। আমি এসব বিষয়ে খুবই ভালো।
নিজের পদক্ষেপ নিয়ে গর্ব করে ট্রাম্প বিশ্ব নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দেশগুলো নরকে পরিণত হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ভাষা সংগ্রামী ও গবেষক আহমেদ রফিকের স্বাস্থ্য পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ঢাকার পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বলেছেন, আহমেদ রফিক এখন আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আহমেদ রফিককে যখন গত 11 সেপ্টেম্বর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে আনা হয়, তখন তাকে HDU বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বেডে স্থানান্তর করা হয়। এর আগে 1 মাসে 2 দফা ল্যাবেড হাসপাতালে ভর্তি ছিলেন আহমেদ রফিক। ডাক্তার লেলিন চৌধুরী বলেন, তিনি জীবন এবং মৃত্যুর মাঝে ঘোরতর যুদ্ধরত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেলিয়ার, আলঝেইমার্স রোগ, পার্কিনসন্স রোগ, ইলেকট্রোলাইটিস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে তিনি ভুগছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে জরিপ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। তাদের জরিপ অনুযায়ী 39.1% মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে 28.1% মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে। আজ বুধবার এ জরিপ প্রকাশ করে সামাজিক সংগঠনটি। 24 সেপ্টেম্বর বুধবার এক বৈঠকে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার। জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক এই জরিপে সহযোগিতা করেছে BRAIN ও ভয়েস ফর রিফর্ম নামের 2টি নাগরিক প্ল্যাটফর্ম। জরিপ অনুযায়ী বিএনপিতে ভোট দেবে 41.03% মানুষ, আর জামায়াতকে ভোট দেবে 30.03%। এনসিপির ভোট আছে 4.10%। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।